আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হলো বাক্য পরিবর্তন বা বাক্যান্তরীকরণ। বাক্য পরিবর্তন বা বাক্যান্তরীকরণ। পরীক্ষায় ভীষণভাবে এই কোয়েশ্চেনটা আসে যে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। আমরা দেখি বেশিরভাগ সময় ছেলেমেয়েরা আনসারটা ভুল করছে, তারা যে জানে না এমন নয়, কিন্তু ঠিক কিভাবে করতে হবে বা কোনো ট্রিক্স খাটিয়ে করা যায় কি না, এই জিনিসগুলোর অভাবই তারা অনেক সময় ভুলটা করে ফেলে। তাহলে প্রথমেই আমরা যেটা জেনে নেব যে বাক্য পরিবর্তন কোন কোন দিক থেকে করা সম্ভব। একটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য পরিবর্তন করা সম্ভব, সরল থেকে যৌগিক বা জটিলে আমরা কনভার্ট করতে পারি, অর ভাইসি ভার্সা। আবার অর্থের দিক থেকেও কিন্তু বাক্য পরিবর্তন করা যায়, যেমন নির্দেশক থেকে আবেগসূচক বা আবেগসূচক থেকে নির্দেশক, অনুজ্ঞাসূচক থেকে নির্দেশক বা নির্দেশক থেকে অনুজ্ঞাসূচক। এই রকম বিভিন্ন ধরনের বাক্য পরিবর্তন করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এক ধরনের বাক্য আছে যেটার পরিবর্তন করা সম্ভব নয়, সেটা হচ্ছে মিশ্র বাক্য। তাহলে মিশ্র বাক্যের বাক্যান্তরীকরণ সম্ভব নয়। পরীক্ষায় তোমাকে যদি এমসিকিউ দেয় বা যদি এসএ কিউ দেয় যে কোন বাক্যের বাক্যান্তরীকরণ সম্ভব নয়, সেটা এক এবং একমাত্র মিশ্র বাক্য। এবার তাহলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে নেক্সট পয়েন্টটা, সেটা হচ্ছে যে বাক্য পরিবর্তন তো আমরা করব, কিন্তু বাক্য পরিবর্তনে বাক্যের অর্থ বা তার ভাষারীতি অপরিবর্তিত থাকবে, এইটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাকে যদি ইতিবাচক থেকে নেতিবাচক বাক্যে দেয় বা আবেগসূচক থেকে নির্দেশক বাক্যে দেয় বা সরল থেকে যৌগিকে দেয়, সেক্ষেত্রে কিন্তু বাক্যের অর্থ যেন বদলে না যায়। আর যে ভাষাতে আছে, সাধুতে থাকলে সাধু ভাষা, চলিতে থাকলে চলিত ভাষা, সেটাই কিন্তু আমাকে মেনটেন করতে হবে। এবারে আমরা একটু এক্সাম্পল ওয়াইজ আলোচনা করতে করতে যাব, তাহলে তোমাদের সবার পক্ষেই সুবিধে হবে। যেমন আমি যদি বলি, প্রথমটাই যদি আমি নিই এরকম একটা ফার্স্ট টাইপটা ধরে নিচ্ছি, সেখানে রয়েছে যৌগিক বা জটিল থেকে আমাকে সরল বাক্যে কনভার্ট করতে হবে। এবার মূল বিষয়টা কি, যৌগিক বা জটিলে একাধিক সমাপিকা ক্রিয়া আছে, যেটা আমাকে সরল বাক্যে করতে হলে একটা সমাপিকা ক্রিয়ায় আনতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি? নাম্বার ওয়ান, অসমাপিকা ক্রিয়া দিয়ে করতে পারি। ধরো যে সমাপিকা ক্রিয়াটা মূল, সেটাকে অপরিবর্তিত রাখলাম, আর যেটা অপ্রধান সেটাকেই আমি মূলের অনুসরণে অসমাপিকা ক্রিয়াতে পরিবর্তন করে দিলাম, এটা একটা হতে পারে। আবার প্রত্যয় বা সমাসবদ্ধ পদ যোগ করেও হতে পারে। ধরো আমি বললাম যোশী এলো, যোশী এলো এবং উঠোনে বসলো। এখানে কি হয়েছে দেখো, এখানে এই যে বসলো একটা সমাপিকা ক্রিয়া, এলো আরেকটা সমাপিকা ক্রিয়া, দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, তার মানে এটা যৌগিক বাক্য। এবার এইটা থেকে যখন আমরা সরল বাক্যে করতে যাব, মেন হচ্ছে আমাদের এইটা, তাহলে এইটাকে ধরে রাখতে হবে। আর এইটা হচ্ছে অপ্রধান, এই জায়গাটা তাহলে আমি অসমাপিকা করব। তাহলে যোশী এসে উঠোনে বসলো।
সমাপিকা ক্রিয়া একটা চলে এসেছে মানে এটা সরল বাক্য হয়ে গেছে। তাহলে যৌগিক থেকে সরলে কিন্তু আমরা কনভার্ট করে দিলাম। এবারে যেটা আমি বলছিলাম যে অনেক সময় সমাসবদ্ধ পদ বা প্রত্যয় যোগ করেও কিন্তু আমরা সরল বাক্য করতে পারি। যেমন আমি যদি বলি যে গাড়ি চলছে, তাতে উঠতে যেও না। খেয়াল করো এই যে আর তাতে পেয়ার চলে এসেছে, পেয়ার চলে এসেছে মানে এটা জটিল বাক্য হতে বাধ্য। এবার এই জটিল বাক্যটাকে আমরা কিভাবে সরল বাক্য করব? এখানে আমরা এই যে প্রত্যয় যোগ করে একটা কৃদন্ত পদ তৈরি করব। যে গাড়ি চলছে, যে গাড়ি চলছে মানে চলন্ত, তাহলে চলন্ত গাড়িতে উঠতে যেও না। তাহলে কোনো ক্ষেত্রে আমরা অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করলাম, কোনো ক্ষেত্রে আমরা প্রত্যয় যোগ করে হয়তো কৃদন্ত পদ তৈরি করলাম বা তদ্ধিতান্ত পদ তৈরি করলাম বা সমাসবদ্ধ পদ তৈরি করলাম এইভাবে। আবার সত্ত্বেও, জন্য এরকমভাবেও করা যেতে পারে। ধরো এরকম সেন্টেন্স এলো, এতবার বললাম তবু সে এলো না। সরল বাক্যে কি হবে? এতবার বলা সত্ত্বেও সে এলো না, এই রকমভাবে। এবারে আমি যদি একটা সেকেন্ড টাইপ নিই, ধরো সেকেন্ড টাইপ আমি নিলাম সরল থেকে আমি যৌগিক বাক্য করছি। তার মানে যেখানে একটা সমাপিকা ক্রিয়া আছে সেখানে আমাকে একের বেশি সমাপিকা ক্রিয়া আনতে হবে। এক্ষেত্রেও সেই একই ব্যাপার, যে জায়গাটা অসমাপিকা ক্রিয়া আছে সেই জায়গাটাকে আমাকে ভেঙে দিয়ে মূল সমাপিকা ক্রিয়া অনুযায়ী একটা সমাপিকা এক্সট্রা তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি ছেলেটি দরিদ্র হলেও সৎ, তাহলে এখানে বি ভার্ব যেটা, যে ছেলেটি দরিদ্র হলেও সে সৎ হয় বা হলো, এই বি ভার্বটা এখানে সাইলেন্ট হয়ে আছে। এবারে তাহলে সেইটাকে যদি আমি যৌগিক বাক্যে করতে চাই তাহলে কীরকমভাবে করতে পারি? হলেও জায়গাটা যেটা আছে সেই হলেও জায়গাটাকে আমাকে ভাঙতে হবে। যে কীরকম? ছেলেটি দরিদ্র কিন্তু সৎ, দেখো তো তাহলে হচ্ছে কি না? ছেলেটি দরিদ্র, তার মানে ছেলেটি হয় দরিদ্র, বি ভার্ব। আবার এখানটাতেও ছেলেটি হয় সৎ, এখানেও বি ভার্ব। তাহলে দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স তৈরি হয়ে গেছে, যেটা একটা কিন্তু যোজক অব্যয় দিয়ে যুক্ত। তাহলে এখানেই আমরা এটাকে সরল থেকে যৌগিক বাক্যে কনভার্ট করে ফেললাম। এবার যদি এটাকেই আমাকে বলা হতো যে জটিল বাক্যে, ধরো এই সেন্টেন্সটাকেই আমি জটিল বাক্যে কনভার্ট করতে বসেছি, কেমন? জটিল বাক্য মানে সেখানে কিন্তু আমার পেয়ার থাকতে বাধ্য। তাহলে কিরকম হবে জিনিসটা? যদিও ছেলেটি দরিদ্র তবুও সৎ, যদিও ছেলেটি দরিদ্র তবুও সৎ, কেমন? তাহলে এই যে যদিও আর তবুও চলে এলো মানে তোমাকে আর কোনো দিকে তাকাতে হবে না, তোমার বাক্যটা অলরেডি জটিল বাক্য হয়ে গেছে।
ব্যাস ডান। এবারে তাহলে যদি আমরা দেখি যে যৌগিক জটিল বা জটিল যৌগিকে কনভার্ট করা যায় কি না, ডেফিনেটলি যাবে। একটু এক্সাম্পল নাও তাহলে। 3 নম্বরটা তাহলে আমরা নিচ্ছি, সেটা হলো যৌগিক থেকে জটিল। এবার যৌগিকে কি হচ্ছে, স্বাধীন স্বাধীন দুটো খণ্ড বাক্য, আর জটিলে একটা স্বাধীন আর একটা পরাধীন। কিরকম, আমি যদি বলি এখানে রং তার কালো, অথচ দেখতে সুপুরুষ, কেমন? এবার এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হলো। এবার সেটাকেই একটা স্বাধীন একটা পরাধীনে আমাকে যদি করতে হয়, আমি তাহলে কিভাবে করব? আমাকে পেয়ার ইউজ করতে হবে বুঝে শুনে, কারণ সময় বোঝাতে যখন তখন যেই অমনি, আর অন্যগুলোর ক্ষেত্রে যদিও তবুও, এই রকম। তাহলে এটার ক্ষেত্রে যেরকম যদিও তবুও দিয়ে আমরা করতে পারি। যদিও রং তার কালো, তবুও দেখতে সুপুরুষ। হলো। এবার এইরকম ভাবেই জটিল বাক্য থেকেই কিন্তু আমরা যৌগিক বাক্যে কনভার্ট করতে পারি। কিরকম? তাহলে এবারে ঠিক উল্টোটা হচ্ছে, জটিল থেকে আমরা করছি যৌগিক। যদি উন্নতি করতে চাও তবে পরিশ্রমী হও। খেয়াল করো এখানে যদি আর তবে আছে, তার মানে এটা জটিল হতে বাধ্য, যেহেতু পেয়ার ওয়ার্ড আছে। এবার এইখান থেকেই আমি দুটো স্বাধীন খণ্ড বাক্যে পরিণত করব, কারণ আমাকে যৌগিকে করতে হবে। কিরমভাবে করতে পারি? সেটা হচ্ছে পরিশ্রমী হও, ঘুরিয়ে দিলাম জিনিসটাকে, পরিশ্রমী হও উন্নতি করবে। তাহলে অর্থ কিন্তু অপরিবর্তিত থাকলো, যেটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, যে অর্থ এবং ভাষারীতি এই দুটোর কোনো বদল ঘটানো চলবে না। আমরা কিন্তু এখানে বদল ঘটাইনি, আমরা পরিষ্কার জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছি যে পরিশ্রমী হও উন্নতি করবে। তার মানেটাই হচ্ছে যে যদি উন্নতি করতে চাও তবে পরিশ্রমী হও। কেমন? একটু ভালো করে দেখে নাও চট করে। এইগুলো তো গেল আমার মোটামুটি গঠনের দিক থেকে। এবারে যদি আমি দেখি, যদি এখানে কোনো কারোর ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু জানিও, আমি চেষ্টা করব যে তোমাদের যতদূর সম্ভব কোয়েরি রিসলভ করে দেবার। এবারে তাহলে আমি যেটা যাব, আমার নেক্সট সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে যে অর্থের দিক থেকেও তো বাক্য পরিবর্তন করা যায়। তাহলে সেই অর্থের দিক থেকে আমরা বাক্য পরিবর্তন কিভাবে করতে পারি। অর্থগত দিক থেকে যখন আমরা বাক্য পরিবর্তন করছি, তখন প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইতিবাচক থেকে নেতিবাচক। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যেগুলো হয়
সেটা হচ্ছে যে তোমাকে একটা বিপরীত শব্দ যোগ করতে হয় এবং সেটার সঙ্গে নাবাচক শব্দ প্রয়োগ করতে হয়। হয়তো একটু খটোমটো লাগছে, কিন্তু আমি এক্সাম্পল দিলেই দেখবে আর খটোমটো লাগছে না। কিরকম? ধরো আমি যদি বলি যে অনেক জিনিসই এখন দুর্লভ, তাহলে এটা আমাদের গঠনের দিক থেকে 1 নম্বর যাচ্ছি আমরা। অনেক জিনিসই এখন দুর্লভ। এবার আমি কি বলেছিলাম যে ইতিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে করতে হলে আমাকে বিপরীত শব্দ, যেখানে যেখানে সম্ভব বিপরীত শব্দ প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে একটা নাবাচক শব্দ যোগ করতে হবে। তাহলে দুর্লভের বিপরীত হচ্ছে সুলভ। তাহলে অনেক জিনিস দুর্লভ মানে অনেক জিনিস এখন সুলভ নয়। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, যে অনেক জিনিসই অনেক জিনিসই এখন সুলভ নয়। সুলভ নয় মানেই দুর্লভ। তাহলে দুর্লভের অপোজিট ওয়ার্ডটা আনলাম আর একটা নাবাচক পদ আমি এর সঙ্গে যোগ করলাম। এবার যদি উল্টোটা করতে চাই, নেতিবাচক থেকে ইতিবাচক যদি আমি করতে চাই, ধরো সেখানেও সেই একই জিনিস আসবে, অপোজিট ওয়ার্ড যোগ করব আর অ আ নি এই উপসর্গগুলো আমি যোগ করতে পারি। যেমন ধরো একটা এক্সাম্পল নিলাম আমি, সেটা হচ্ছে যে জমিদারের আশা জমিদারের আশা অপূর্ণ থাকেনি। অপূর্ণ কথাটার অপোজিট ওয়ার্ড হচ্ছে পূর্ণ। তার মানেই হচ্ছে জমিদারের আশা পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে মানেই অপূর্ণ থাকেনি, জমিদারের আশা পূর্ণ হয়েছে। আবার ধরো একটা সেন্টেন্স যদি আমি বলি, মধু শিকারীকে বাঘে খেয়েছে। মধু শিকারীকে বাঘে না খেয়ে ছাড়েনি, এটা একটা হতে পারে। আবার যদি আমি বলি যে সীমার কাজে কোনো খুঁত নেই, ধরো এখানে লিখলাম আমি নাবাচক সেন্টেন্স, সীমার কাজে কোনো খুঁত নেই। কেমন? এটাকে আমাকে ইতিবাচক সেন্টেন্সে রাখতে হবে, অর্থ একই রেখে। কিরকম করতে পারি আমি? সীমার কাজ নিখুঁত, তার মানে তার কাজে কোনো খুঁত নেই। তাহলে কোথাও আমরা দেখতে পাচ্ছি, কোথাও আমরা অপোজিট ওয়ার্ড দিয়ে করতে পাচ্ছি, আবার কোথাও আমরা অ আ নি ইত্যাদি শব্দগুলোকে যোগ করে এইখান থেকে এইটাতে আমরা কনভার্ট করতে পাচ্ছি নেতিবাচক থেকে ইতিবাচকে। এবারে যদি আমি যাই যে নির্দেশক বাক্য থেকে প্রশ্নবাচক বাক্যে, নির্দেশক বাক্য থেকে প্রশ্নবাচক বাক্য ভীষণ সোজা।
কারণ যেখানে একটা সিম্পল স্টেটমেন্ট রয়েছে সেটাকেই তুমি একটা প্রশ্ন করছো, তার মানে তুমি একটা প্রশ্নসূচক অব্যয়ের ব্যবহার করবে, তাহলেই দেখবে আপনা আপনি চলে আসবে। যেমন আমি যদি বলি বিদ্যাসাগরকে সকলেই চেনে, এটা স্টেটমেন্ট। এবার এখান থেকে প্রশ্নবাচকে যদি আমি করব, এমন প্রশ্নই করব যার উত্তর কিন্তু এটাই আসবে, কেমন? তাহলে কীরকম প্রশ্ন? তুমি যদি এবার বলো যে বিদ্যাসাগরকে কি সকলে চেনে, তার উত্তর কিন্তু হ্যাঁ বা না দুটোতেই আসতে পারে, কিন্তু আমাকে এখানে হ্যাঁতেই উত্তরটা আনতে হবে। তাহলে কোয়েশ্চেনটা আমি কিভাবে করব? বিদ্যাসাগরকে কে না চেনে? যেই বললাম বিদ্যাসাগরকে কে না চেনে, তার মানে উত্তরটা চলে এলো বিদ্যাসাগরকে সকলেই চেনে। ওই যে বললাম অর্থটা আমাদের একই রকম রাখতে হবে। এবারে তাহলে আমি একটু চট করে যাব যে অনুজ্ঞাসূচক থেকে নির্দেশক, মানে যেগুলো নিয়ে ছেলেমেয়েদের সমস্যা হয় সেইগুলোই আমি আজকে বেসিক্যালি এখানে দিচ্ছি। অনুজ্ঞাসূচক থেকে নির্দেশক, সেখানে যেটা করতে হয়, অনুজ্ঞার যে ভাবটা রয়েছে ভালো করে একটুখানি দেখে নেবে। অনুজ্ঞার যে ভাবটা ফুটে বেরোচ্ছে, ধরো আদেশ হোক বা অনুরোধ হোক, সেইটাই তুমি তোমার পরিবর্তিত বাক্যে ওই ওয়ার্ডটা, ওই আদেশ বা অনুরোধ, ওই ওয়ার্ডটাই আনবে। যেমন যদি বলি এক গ্লাস জল দাও না, তাহলে এখানে কি হয়েছে? পরিষ্কার অনুরোধ করা হচ্ছে। এবার এই অনুরোধ কথাটাকেই আমি আনতে বলছি। তাহলে এক গ্লাস জল দিতে অনুরোধ করছি। কেমন? তাহলে এই যে অনুরোধের ভাবটা এখানে ছিল, সেই অনুরোধ কথাটাই আমি সরাসরি এখানে নির্দেশক বাক্যে আনলাম। এবার আরেকটা টাইপও হতে পারে, আরেকটা টাইপ, সেটা হচ্ছে যে উচিত বা কর্তব্য এই ধরনের বাক্য পদ ইত্যাদি প্রয়োগ করে। যেমন আমি যদি বলি এই সময় বন্ধুর পাশে দাঁড়াও, এবার সেটাকে আমি উচিত বলে করতেই পারি, যে উচিত অনুচিতের প্রশ্ন যেখানে আসছে। তাহলে এই সময় বন্ধুর পাশে দাঁড়ানো উচিত। এবার অনেকেই তোমরা বলবে যে আপনি এক্ষুনি যে বললেন যে অনুজ্ঞার ভাবটাকে দিয়ে যদি আমি নির্দেশক করি তাহলে কি ভুল হবে? ধরো এই সেন্টেন্সটা ভুল হবে না। তুমি যদি বলো যে এই সময় বন্ধুর পাশে দাঁড়াতে উপদেশ দিচ্ছি, তাহলেও কিন্তু তোমার সেন্টেন্স গ্রামাটিক্যালি রং নয়, কিন্তু এখানে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করলাম, উচিত অনুচিত দিয়ে। আগেরটা যেরকম অনুজ্ঞার ভাবটাকে সরাসরি আমরা এনেছি। এবারে যেটা আমি করব সেটা হচ্ছে যে আবেগ সূচক থেকে নির্দেশক। এবার বুঝতেই পারছো যে এইটা যেভাবে এলো অনুজ্ঞা থেকে নির্দেশক, উল্টোটাই সেটা হতে পারে নির্দেশক থেকে অনুজ্ঞা, যে এক গ্লাস জল দিতে অনুরোধ করছি বা এই সময় বন্ধুর পাশে দাঁড়ানো উচিত, এটাকেই তুমি কখনো আদেশের ভঙ্গিতে বা অনুরোধের ভঙ্গিতে যদি আনো সেটাই হয়ে যাবে অনুজ্ঞা সূচক বাক্য। নেক্সট আমরা যেটা আনছি সেটা হচ্ছে আবেগ সূচক থেকে নির্দেশক।
একটা টাইপ দিয়ে দিচ্ছি মানেই তার উল্টো টাইপটা কিন্তু আমরা ওখান থেকেই পেয়ে যাচ্ছি। এবারে কি হচ্ছে, আবেগ সূচকে আমার মনের কোনো আনন্দ, দুঃখ, ঘৃণা, রাগ, বিস্ময় এগুলো ফুটে উঠবে। whereas নির্দেশক বাক্যে কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল স্টেটমেন্ট থাকবে, এছাড়া কিন্তু আর কিছু নয়। যেমন আমি যদি বলি, সেটা হচ্ছে যে কি গরম পড়েছে, তাহলে এই যে কিতে কয় দীর্ঘি দেওয়া হলো, তার মধ্যেই আমার এক্সপ্রেশনটা ফুটে বেরোলো যে এই প্রচণ্ড গরম। এবার এই যে প্রচণ্ড গরম, এটাকেই তুমি আনবে যখন তুমি কনভার্ট করছো। কি গরম পড়েছে, সিম্পল স্টেটমেন্ট করে দাও, খুব গরম পড়েছে। বা ধরো ভীষণ গরম পড়েছে, বড়ই গরম পড়েছে, অর্থাৎ যে করে হোক তোমাকে একটা সিম্পল স্টেটমেন্ট হিসেবে আনতে হবে। তেমনি আবার নির্দেশক থেকে যখন আবেগ সূচকে করছো, যখন একটা সিম্পল স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, তখন সেটাকেই তুমি একটা আবেগে, যে কি বা আহা বা ইস এই রকম ধরনের শব্দ যোগ করে করতে পারো। এবার আরেকটা টাইপ যেটা আমি দেব, সেটা হচ্ছে প্রার্থনা সূচক থেকে নির্দেশক। ধরো আমি যদি বলি মহারাজের জয় হোক, তাহলে এখানে একটা প্রার্থনার ভঙ্গি ধরা পড়েছে। এবার এই যে প্রার্থনার ভঙ্গিটা, ওইটাকেই তোমাকে একটা সিম্পল স্টেটমেন্ট হিসেবে আনতে হবে, অর্থাৎ তুমি যে কামনাটা করছো। তাহলে অনেকেই হয়তো আনসার বুঝতে পেরে গেছো, মহারাজের জয় কামনা করছি। তাহলে এখানে যেটা প্রার্থনার ভঙ্গিতে ছিল, তোমার কামনার ভঙ্গিটা এখানে রয়েছে কথার মধ্যে দিয়ে, এখানে তুমি সেই কামনা কথাটা, সেটাকেই তুমি এখানে পরিষ্কার স্টেটমেন্টে নিয়ে আসছো। আবার যখন তুমি নির্দেশক বাক্য থেকে আবেগ সূচকে বা প্রার্থনা সূচকে আনবে, তখন সিম্পল স্টেটমেন্টটাকে কখনো আবেগের ভঙ্গিতে, কখনো প্রার্থনার ভঙ্গিতে কনভার্ট করে দেবে। কিন্তু খেয়াল রাখবে সব ক্ষেত্রেই যেন বাক্যের অর্থ এবং তার ভাষারীতি অপরিবর্তিত থাকে। কেমন? তাহলে আমি আজকের এই ক্লাসটাতে গঠনগত দিক থেকে বাক্য কনভার্সন কিভাবে সম্ভব, অর্থগত দিক থেকে কিভাবে সম্ভব, সেগুলো সমস্তই করে দেখিয়ে দিলাম। কারোর যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর বাক্য চ্যাপ্টারটার ওপরে একটা গ্রস আইডিয়া নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, সেটা আমার চ্যানেলে ডেসক্রিপশানে তার লিঙ্ক তোমরা সবাই পেয়ে যাবে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।